সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজনে। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসরাত। দর্শক, তীব্র পেটে ব্যথার অন্যতম একটি কারণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এবং এক্ষেত্রে জরুরি অপারেশনের প্রয়োজন হতে পারে। আজকে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় অ্যাপেন্ডিসাইটিস এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার রিয়াজ মাহমুদ বাবু স্যার, জেনারেল কোলোরেক্টাল ও ল্যাপারোস্কোপিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আপনাকে ধন্যবাদ। বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ আমাকে আজকের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে সকল দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। স্যার, আমাদের আলোচনার বিষয় অ্যাপেন্ডিসাইটিস এবং এর আধুনিক চিকিৎসা। স্যার, প্রথমেই জানতে চাই অ্যাপেন্ডিসাইটিস আসলে কি? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের যে পেটের ভিতরে আমরা জানি অন্ত্র বা গাঁট থাকে, তো এটাকে বলে লার্জ গাট বা কোলন। তো কোলনের একটা টার্মিনাল পার্ট যেদিকে শুরু হয় যেখান থেকে, তাকে আমরা বলি সিকাম। তো সিকামে একটি ছোট একটি বলা হয় যে ওয়ার্ম লাইক স্ট্রাকচার বা টিউবুলার একটা টিউব লাইক একটি স্ট্রাকচার যুক্ত থাকে, সেটাকে আমরা সাধারণত বলে থাকি অ্যাপেন্ডিক্স। তো যখন এই অ্যাপেন্ডিক্সে কোনো প্রদাহ বা ইনফ্লামেশন হয়, তখন তার নাম হয়ে যায় অ্যাপেন্ডিসাইটিস। তখন আমরা তাকে অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি। স্যার, অ্যাপেন্ডিসাইটিস আসলে যখন হয় মানুষের কি কি লক্ষণ আসলে থাকে এটার ক্ষেত্রে? জি, ধন্যবাদ। তো অ্যাপেন্ডিসাইটিসের যে লক্ষণগুলো দেখা যায়, যে সাধারণত আমরা পেন দিয়ে আমরা ব্যথা, রোগীরা সাধারণত কাদের এটা হয় যে ইয়ং অ্যাডাল্ট বা 20 বছর, 20 থেকে 30 বছর বা 15 থেকে 20 বছর, অনেক সময় বাচ্চাদের হতে পারে। তো বাচ্চাদের হলে সেটা খুব ডেঞ্জারাস হয়, তো এই বয়সে বেশি হয়। তো রোগীরা কি বলে যে আমার ব্যথা কথাটা আগে বলে। কী ধরনের ব্যথা? অ্যাপেন্ডিসাইটিসের রোগীদের ব্যথাটা সাধারণত নাভির চারদিকে শুরু হয়, তাকে আমরা বলি পেরি আম্বিলিকাল কোলিকি পেন। খুব সিভিয়ার পেন হয়। তো এই পেনটা পরে শিফটেড হয় কোথায়? যে রাইট লোয়ার অ্যাবডোমেন, আমরা তলপেটে ডান পাশে নিচের দিকে এটা শিফটেড হয়ে যায়। তো অন্যান্য ব্যথার সাথে অন্যান্য রোগের সাথে পেটের আমরা এই শিফটেড পেন দিয়ে ডায়াগনোস করতে পারি যে অ্যাপেন্ডিসাইটিস। তো শিফটেড মানে কি? যে ডান দিকে নাভিতে ব্যথা শুরু হলো, সেটা ডান দিকে চলে গেলো, নাভিতে আর কোনো ব্যথা থাকবে না। সাথে তার কিছু ফিচার থাকে, উপসর্গ থাকে, যেমন রোগীর বমি ভাব হয়, ক্ষুধা মন্দ দেখা দেয়, এবং রোগীর এরকম জ্বরও আসতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে অ্যাপেন্ডিসাইটিস যদি কমপ্লিকেশন হয়, পেলভিক অ্যাবসেস তৈরি করে ফেলে, সেক্ষেত্রে রোগীর ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে। এই সমস্ত লক্ষণগুলোই থাকে সাধারণত। স্যার, যখন একজন অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট আপনাদের কাছে আসেন, আপনারা প্রাথমিকভাবে কি কি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন? জি, ধন্যবাদ আপনাকে। তো যখন অ্যাপেন্ডিসাইটিসের রোগীটা আসে, আমরা হিস্ট্রি নিই যে ব্যথা কয়দিনের, ব্যথাটার হিস্ট্রি নিয়ে যদি শিফটেড পেন সে বলে, তাছাড়া কলিকি পেন কিনা, অ্যাপেন্ডিকুলার কোলিক, সিভিয়ার ব্যথা হয়, যে রোগী যদি হাঁটাচলা করে ব্যথা বাড়ে, রোগী যদি কাফ দেয়, কাশি হয়, ব্যথা বাড়ে, মুভমেন্ট করলে ব্যথা বাড়ে। ইভেন যে আমি বড় বড় স্যারদের দেখেছি, স্যাররা দূর থেকে দেখে বলে দেয় অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। তা আমিও এটা এখন বলতে পারি আল্লাহর রহমতে, যে কিভাবে বলি, যে রোগী সোজা হয়ে হাঁটতে পারে না, যেদিকে ব্যথা সেই দিকে কাত হয়ে থাকবে। যখন সে সোজা হয় তখন তার টান লাগে, এখানে মাংসপেশিতে টান পড়ে, তো ব্যথা হয় বেশি। তো সে ওই দিকে ঝুঁকে, ডান দিকে ঝুঁকেই হাঁটতে থাকে। তাহলে এই হাঁটা দেখে আমি বুঝতে পারি যে এটা অ্যাপেন্ডিসাইটিস। তারপর রোগীকে আমরা যখন আরও কিছু হিস্ট্রি নিয়ে, জ্বর আছে কিনা, বা বমি ভাব কিনা, বা ক্ষুধামন্দ আছে কিনা, তারপর আমরা শারীরিক কিছু পরীক্ষা করি। যেমন রোগীকে বিছানায় শুয়ে আমরা তাকে কাশি দিতে বলি, যে কফ ইম্পালস, কাশি দিলে ব্যথা হয় কিনা। যে লোকাল পেরিটোনিটিস হতে পারে, তখন কাশি দিলে ব্যথা হয়। তাছাড়া আমরা পালপেট করি, রোগীকে পালপেট করে কিছু সাইন আছে, যে আমরা রক্সিন সাইন বা রিবাউন্ড টেন্ডারনেস, এটা ম্যাকবার্নিস পয়েন্ট থাকে, যে এখানে অ্যাপেন্ডিক্সের বেসটা থাকে, ওখানে একটু প্রেশার দিই, চাপ দিলে রোগীর সিভিয়ার ব্যথা অনুভব করে। তো এটা দেখে আমরা বুঝতে পারি যে রোগীর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে ক্লিনিক্যালি। স্যার, আর যদি আমরা চিন্তা করি ল্যাবরেটরির কিছু ইনভেস্টিগেশন, সেখানে কি কি হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। তো যখন আমরা ক্লিনিক্যালি এটা কনফার্ম করি, তাছাড়া কিছু স্কোর আছে, অ্যালভেরাডো স্কোর নামে একটা স্কোর আমরা করে থাকি। তারপর আমরা চলে যাই কিছু টেস্ট, যেমন এটা কি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা অথবা অন্য কোনো ব্যথা হতে পারে। এটা ডায়াগনোসিস এবং আদার রোগ থেকে এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কিছু পরীক্ষা করে থাকি। যেমন মেয়েদের ক্ষেত্রে এখানে ওভারি থাকে, ওফোরাইটিস হতে পারে, সালপিনজাইটিস হতে পারে, একটোপিক প্রেগনেন্সি, যে প্রেগনেন্সি যে জায়গায় হওয়ার কথা সেখানে নাই, অথবা স্টোন হতে পারে, যে ইউরোটেরিক স্টোন, যে কিডনির নিচে যে মূত্রনালী,
এইগুলো কিন্তু ডিফারেন্সিয়াল হিসাবে এখানে চলে আসবে। তো এগুলো এক্সক্লুড করার জন্য আমরা কয়েকটা টেস্ট দিয়ে থাকি। সাধারণত প্রথম আমরা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট দিই। তো অ্যাপেন্ডিসাইটিস থাকলে আমরা বলি যে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়, শুধুমাত্র নিউট্রোফিল কাউন্টটা বেড়ে যায়, টোটাল কাউন্টও বাড়তে পারে এখানে। তারপর আমরা একটা আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন দিয়ে থাকি। আলট্রাসোনোগ্রামে আদার প্যাথোলজি এক্সক্লুড করার জন্য যে অ্যাক্টোপি প্রেগনেন্ট আছে কিনা, বা তার অফোরাইটিস, সালপিনজাইটিস বা অন্য কোনো ডিজিজ আছে কিনা, বা অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গেল কিনা, লাম্প হয়ে গেল কিনা, এটা দেখার জন্য একটি আলট্রাসোনোগ্রাম দিই। তো এরকম যদি মূত্রনালীর পাথর চিন্তা করি, সেক্ষেত্রে আমরা একটা এক্সরে কেউবি দিয়ে থাকি। সেই এক্সরে থেকে আমরা পাথর নেই সেটা এক্সক্লুড করে ফেলি। তাছাড়া ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, ইউরিন ইনফেকশন থাকলেও কিন্তু এরকম ব্যথা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ইউরিনারি, এই 4টি টেস্ট করে আমরা সাধারণত ডায়াগনোসিস করে ফেলতে পারি অ্যাপেন্ডিসাইটিস। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার এই পর্যায়ে জানতে চাইবো অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে তাহলে আমাদের চিকিৎসা পদ্ধতি কী হতে পারে? যে অ্যাপেন্ডিসাইটিস আসলে যেহেতু এটি একটি যে এরকম রোগ যে এটা চিকিৎসা না করলে অনেক সময় মৃত্যু ঝুঁকিও হতে পারে, তাহলে অবশ্যই এটা আমাদের একটা কনসার্নিং ইস্যু। তো আমাদের অ্যাপেন্ডিসাইটিস হলে আমরা সাধারণত জানি অ্যাপেন্ডিসাইটিস 2 ধরনের হতে পারে, একটা অবস্ট্রাকটিভ, নন অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিসকে বলা হয় ক্যাটারহ্যাল, বা এটা একটু ডেঞ্জারাস, ওখানে ইস্কিমিয়া হয়ে যায়, মানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। অ্যাপেন্ডিক্সের লুমেন, সে লুমেন বন্ধ হয়ে গিয়ে ওটা রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বন্ধ হয়ে গ্যাংগ্রিন হয়ে বাস্ট বা পারফোরেশন হতে পারে ওই অ্যাপেন্ডিক্সের টিপ বা বেজ। তো সেক্ষেত্রে অবশ্যই সার্জারি করে নেওয়া উচিত। তো আইডিয়াল টাইম বা সঠিক সময় কখন, ডাক্তারের কাছে আমরা কখন যাব? তো বলা হয়ে থাকে ম্যাক্সিমাম 72 আওয়ার্স পর্যন্ত এর মধ্যে সার্জারিটা করে নিতে হয়। তো আমরা দুইভাবে সার্জারি করতে পারি, যে ওপেন করে করতে পারি, যে মিনি ল্যাপারোটমি, একটা ছোট মিনি ল্যাপারোটমি করে ইনসিশন দিয়ে ডান দিকে, অথবা ল্যাপারোস্কোপিক্যালি আধুনিক চিকিৎসা 3টা ফুটো করে আমরা এই অপারেশনটা খুব সহজে করতে পারি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রোগীকে খুব দ্রুত ডাক্তারের কাছে আসতে হবে, সার্জনের কাছে আসতে হবে। স্যার তাহলে কি অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে একমাত্র সমাধান সার্জারি, নাকি মেডিসিনও সম্ভব এটাকে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে যদি খুব অল্প পার্সেন্ট বা খুব কম সংখ্যক অ্যাপেন্ডিসাইটিস নন অবস্ট্রাকটিভ হয়, কোনো অবস্ট্রাকশন না হয়ে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, সেই ক্ষেত্রে শুধুমাত্র একটু রোল আছে যে অ্যান্টিবায়োটিক্স, ভালো অ্যান্টিবায়োটিক্স ইউজ করলে সেটা ভালো হতে পারে। ঠিক আছে, তাহলে সেটা আমরা কীভাবে ডায়াগনোসিস করবো? যে উন্নত দেশে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, ধরেন আমেরিকাতে বা আপনার ইউরোপে, ওরা একটা সিটি স্ক্যান করে ফেলে। তো সিটি স্ক্যান যদি আমরা করে ফেলতে পারি, তাহলে অ্যাপেন্ডিক্সে কোনো অবস্ট্রাকশন আছে কি না সেটা আমরা খুব সহজেই জানতে পারি। যদি অবস্ট্রাকশন থাকে তাহলে মাস্ট গো ফর সার্জারি। আর যদি অ্যাপেন্ডিক্সের লুমেনে কোনো অবস্ট্রাকশন না থাকে, সিটি স্ক্যান দিয়ে আমরা এক্সক্লুড করে নিলাম, তারপরও আমরা সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বা কনজারভেটিভ চিকিৎসা বলি, সেটা আমরা চালিয়ে যেতে পারি। আদারওয়াইজ যদি কেউ ব্যথার ওষুধ খায় বা অ্যান্টিবায়োটিক খায়, তাহলে তার ব্যথাটা বা উপসর্গগুলো সাবসাইড করে থাকবে, সুপ্ত অবস্থায় থাকবে, এগুলো কিন্তু হিতে অনেক বিপরীত হবে, পরে দেখা যাবে অনেক কমপ্লিকেশন হতে পারে দিস থেকে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। স্যার এখন জানতে চাইব, যাদের অ্যাপেন্ডিক্স হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওনারা ডায়াগনোসিস হয়েছে, একটুখানি ওষুধপত্র খেলো, ভালো লাগলো, ব্যথা কমে গেল, ওনারা চলে যায় এবং পরবর্তীতে ফলো আপে আসে না। তো সেক্ষেত্রে আসলে যদি ওনারা প্রপার একটা মেনটেন্যান্সের মধ্যে না থাকে ডক্টরের সাথে, সেক্ষেত্রে কী কী জটিলতা হতে পারে, এবং অ্যাপেন্ডিক্স থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, প্রতিরোধ কী হতে পারে স্যার? জি, ধন্যবাদ আপনাকে। তো অ্যাপেন্ডিক্স যদি আমরা ঠিকমতো সঠিক সময়ে সার্জারি না করি, তাহলে অনেক কমপ্লিকেশন হতে পারে। যেমন প্রথম হয় অ্যাপেন্ডিকুলার লাম্প, 3 দিন 4 দিন 5 দিন, রোগী কখনো সঠিক হিস্ট্রি আমাদের কাছে দেয় না ইউজুয়ালি। তাহলে দেখা গেলো অ্যাপেন্ডিকুলার লাম্প নিয়ে এসে আমার কাছে আসলো, তো লাম্প অবস্থায় সার্জারি করলে তার অনেক সমস্যা হতে পারে। দেখা গেলো তার গাঁট ফুটো হয়ে গেল, মানে অন্ত্র ফুটা হয়ে যেতে পারে, সেটা দিয়ে ফিস্টুলা, ফিকাল ফিস্টুলা, মানে পেটের ভিতর উপরের দিকে তার মল শুরু হতে পারে, এরকম কমপ্লিকেশন হতে পারে। তো লাম্প হয়ে যেতে পারে। তো লাম্প যখন হয়ে যায়, তখন ইউজুয়ালি আমরা কনজারভেটিভ বা কোনো অপারেশন না করে রোগীকে আমরা কনজারভেটিভ থাকতে বলি। তারপর আমরা রোগীকে কিছু অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস দেই। এগুলো সে সুস্থ হয়ে গেলে আমরা রোগীকে উপদেশ দিই, আপনি 1.5 থেকে 2 মাস পরে এসে আবার ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি, এটাকে বলা হয় ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি, আপনি করে নেবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এখন যে গাইডলাইন আছে, গাইডলাইনে বলা হইতেছে যে আমাদের যে ACRS এর গাইডলাইন, যে যদি কোনো অ্যাপেন্ডিসাইটিস হয়, তাহলে অবশ্যই সে যদি 40 বছর হয়ে যায় বা 40-এর আশেপাশে থাকে, তাহলে অবশ্যই তাকে ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি করিয়ে নিতে হবে।
তাহলে অবশ্যই আপনাদেরকে সার্জনের কাছে সঠিক টাইমে সার্জন যখন বলবে আপনারা ফলো আপে আসবেন। তাছাড়া কীভাবে আমরা এটা কমিয়ে রাখতে পারি, এটা একই কথা যে আমাদের যদি কনস্টিপেশন হয় বা আমরা ফাইবার জাতীয় খাবার কম খাই তাহলে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে, বা যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদের হতে পারে। তাহলে আমরা আমাদের খাদ্যাভ্যাস অবশ্যই চেঞ্জ করব, ফাইবার জাতীয় খাবার খাবো, বেশি করে পানি খাবো, এগুলো খেলে, অথবা অ্যান্টি হেলমিন্থিক অনেক সময় দেখা যাচ্ছে যে বোলাস অফ ওয়ার্ম, যে অ্যান্টারোভিনাস ভার্মিকুলারিস কিছু ওয়ার্ম থাকে বা কৃমি, যে কৃমিটা ওখানে বোলাস হিসেবে লুমেনে অ্যাপেন্ডিক্সের লুমেনে জমে থাকতে পারে, তো ওখান থেকে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। তাহলে আমরা 3 মাস অন্তর অন্তর অবশ্যই অ্যান্টি হেলমিন্থিক খেতে পারি এটা থেকে বেঁচে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে এত সুন্দর আলোচনা করার জন্য। যে আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের আলোচনা থেকে আপনারা এটা বুঝতে পেরেছেন অ্যাপেন্ডিসাইটিস কোনো অবহেলার বিষয় নয়, এটি একটি ইমার্জেন্সি কন্ডিশন। তাই যে কোনো ধরনের তীব্র ব্যথাকে অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।